গ্রামের নাম হলুদপুর। গ্রামটি বেশি বড় কিংবা নেহাত ছোট নয়। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। গ্রামটিতে দুটি একটি ধনী পরিবার ছাড়া সবাই গরিব, খেটে খাওয়া মানুষের বসবাস। রমেন এই গ্রামেরই একজন গরিব চাষা লোক। সে রোজ সকাল হলে কারখানায় কাজে যায় আর বিকেল 5টার সময় বাড়ি ফিরে আসে। বাড়িতে স্ত্রী মাধুরী, ছেলে রাকেশ থাকে। রাকেশ পড়াশোনা করে পাশের গ্রামে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সে এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। একদিন রাত্রিবেলা রমেন ছেলেকে বলছে, দেখো বাবা রাকেশ, তুমি মন দিয়ে পড়াশুনো করো। সামনে তোমার ফাইনাল পরীক্ষা রয়েছে। তাছাড়া আমাদের কারখানার ম্যানেজার বাবু বলছিলেন যে ভালো লেখাপড়া জানা ছেলে মেয়েদের আমাদের কারখানাতে নেওয়া হবে। সে পড়াশুনো তো আমার নেই। সেসব পড়তে হলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে হবে। সে ভাগ্য কি আমার হবে? বলা তো যায় না বাবা, কার ভাগ্যে কখন কি হয়। তবে চেষ্টা করো, চেষ্টা কখনো ছেড়ো না। শুনেছি ইঞ্জিনিয়ারিং পড়তে প্রচুর খরচ হয়। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছ। তবে আমি ওভার ডিউটি করতে থাকলে পড়ার খরচ আমি জোগাতে পারবো ঠিকই। দেখো, কারখানাতে সারাদিন পরিশ্রম করতে তোমার প্রচুর কষ্ট হয়, তার উপর আবার ওভার ডিউটি করবে। তুমি দেখে নিও মাধুরী, আমি নিশ্চয়ই পারবো। দেখো বাবা, আমার জন্য তোমার আর মায়ের কত কষ্ট হচ্ছে বলো তো। দেখো বাবা রাকেশ, এখন তুমি মন দিয়ে লেখাপড়া শিখে নাও। যতক্ষণ পারবো ততক্ষণ পর্যন্ত তোমার লেখাপড়ার পিছনে পয়সা খরচ করব। বুড়ো হলে কিংবা শরীর খারাপ হলে তখন তো আর কিছুই করতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, তুমি এখন আমাদের কষ্টের কথা ভেবো না। সে কি করে হয় মা? তোমাদের এত পরিশ্রম, লোকের কাছে এত অপমান, আমি এত বড় ছেলে হয়ে কি করে তা সহ্য করতে পারি বলো? তুমি এখন পড়াশুনো শেষ করো তো, তারপর ওসব কথা ভাববে এখন। সে না হয় হবে মা, কিন্তু আমার কি ইচ্ছে তা জানো মা? কি ইচ্ছে বাবা? পড়াশুনো শেষ করে বাবার মতো কারখানার কাজে চলে যাই, আর তোমাদের বেশি কাজ করতে দেব না, এই আমার ইচ্ছে মা। আচ্ছা, সে হবে এখন। 8 বছর পর। এই বলে যে যার ঘরে শুইতে চলে গেল। ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। রমেন একদিন কারখানা থেকে বাড়ি এসে স্ত্রীকে শোবার ঘরে বিশ্রাম নিতে নিতে বলছে, শুনছো মাধুরী, ছেলের কাণ্ড? কি করেছে ছেলে আমার? কি কাণ্ড? কি করেছে? আমাদের কারখানায় ম্যানেজার বাবু আমাকে কাজ করতে নিষেধ করেছে। বলেছে তোমার ছেলে আমাকে বলেছে যে আমি যখন অন্য কারখানার চিফ ইঞ্জিনিয়ার তখন বাবাকে আর কাজ করতে দেব না। বাবার খুব কষ্ট হয়, বুঝলেন? সে তো ঠিক কথাই বলেছে তোমাকে। কিন্তু আমি তো এখনো যথেষ্ট কাজ করতে পারি, না হয় ওভার ডিউটি তা করব না। দেখো, ছেলে যখন বলেছে তখন তোমার আর কাজ করতে যাওয়া হবে না। তোমারও তো বয়স হচ্ছে, পরিশ্রম আর সহ্য হচ্ছে না। আর কিছুদিন না হয় কাজ করি, তাছাড়া শুধু শুধু ঘরে বসতে আমার ভালোও লাগবে না। ছেলে কিন্তু শীঘ্রই বাড়ি ফিরবে, তার আগে তুমি কাজ বন্ধ করে দিও, এই বলে দিলাম। হ্যাঁ, বন্ধ করে দেব। তবে আমাদের ম্যানেজার বাবুর মুখে শুনেছি যে তার আসতে এখনো 1 মাস দেরি আছে। ম্যানেজার বাবুর সঙ্গে তার যোগাযোগ আছে? আমাদের রাকেশের সঙ্গে ম্যানেজার বাবুর খুবই যোগাযোগ আছে। তাছাড়া ম্যানেজার বাবুর মুখে শুনেছি তাকে আমাদের কারখানার চিফ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করার জন্য সুপারিশ চলছে। তাই নাকি? শুধু কি তাই, বেতনও সেখানকার তুলনায় অনেক বেশি দেবে। ভগবানের কাছে প্রার্থনা করি তাই যেন হয়। 5 বছর পর ছুটি পেয়ে ছেলে বাড়িতে আসার আগে পর্যন্ত রমেন কারখানার কাজে যেত। একদিন কাজ চলাকালীন
হঠাৎ অসতর্ক হওয়ার ফলে তার একটি হাত থেঁতলে যায়। হাসপাতালে গিয়ে সেই হাতটি কেটে বাদ দেওয়া হয়। সেই থেকে সে এখন পঙ্গু। সে এখন বাড়িতেই থাকে। ছেলে বাবার কারখানাতে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছে। একদিন কারখানা থেকে ফিরে এসে রাকেশ বাবা মার সঙ্গে কথোপকথন করছিল। বাবা, আমি ভাবছিলাম শহরে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। কেন ওসব করবে? আমরা তো এখানে ভালোই আছি। তাছাড়া নিজের গ্রাম, সবাই আমরা একসঙ্গে থাকি। পাড়া প্রতিবেশীরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। দেখো বাবা, এখানে সেরকম ডাক্তারপত্র নেই। তাছাড়া তোমাদের তো বয়স হচ্ছে, আমি সবসময় বাড়িতে থাকতেও পারি না। তাই কখন কি অসুবিধা হবে সেসব তো বলা যায় না। না বাবা, অনেক বছর শহরের কারখানায় কাজ করেছি ঠিক কথা, কিন্তু প্রতিদিন বাড়িতে ফিরে আসতাম বুক ভরে নিঃশ্বাস নেবার জন্য এবং শান্তি পাওয়ার জন্য। মা, তুমি কিছু বলছো না যে? কিছু তো বলো। আমি আর কি বলবো বাবা, তোমরা যেটা ভালো বুঝবে তাই করো। তবে আমার মনে হয় তোমার বাবা ঠিকই কথা বলছেন। তবে তাই হোক মা, তোমরা মনে মনে কষ্ট পাও, সে কাজ আমি কোনোদিন করতে পারবো না। তবে একটা কাজ করব। কি কাজ বাবা? একটা ছোট সুন্দর বাড়ি করব। তাছাড়া বাবার স্নানের প্রচুর অসুবিধা হয়, পুকুর ঘাটে নামা প্রচুর বিপজ্জনক। তাই তাই করো বাবা। দেখতে দেখতে আরো 2 বছর পেরিয়ে গেল। রাকেশের বিয়ে হয়েছে পাশের গ্রামের সুকান্ত চৌধুরীর মেয়ের সঙ্গে। রাকেশের স্ত্রী এখন শ্বশুর শাশুড়ির সঙ্গে আনন্দেই থাকে। একদিন সকালে শ্বশুর ও শাশুড়িকে নিয়ে গল্প শুরু করলো। বৌমা, আজকের দুপুরে রান্নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু। কি জানি, আগে তো কোনোদিন করিনি, এই প্রথম এখানে এসে করছি। মা আমাকে রান্নার সময় দেখিয়ে দিয়েছিল। তাই নাকি মা? দেখুন বাবা, গতকাল দুপুরবেলা পাড়ার হারাধন মুখার্জি নামে কে একজন ব্রাহ্মণ ঠাকুর আসছিলেন। বললেন যে তার ছেলের পৈতে, তাই যদি কিছু সাহায্য করেন। তা কি সাহায্য করলে মা? কিছু তো করিনি, বললাম বাবা এখন ঘুমোচ্ছে, তাই কষ্ট করে কাল যদি একবার আসেন ভালোই হয়। তখন ব্রাহ্মণ ঠাকুর বললেন, তাই হবে মা। বেচারা বড় গরিব, কিন্তু সৎ ও ধর্মপ্রাণ ব্রাহ্মণ। এই সময় ধীরে ধীরে ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। এসো ঠাকুর মশাই, এসো, তোমারই কথা হচ্ছিল। এখানে বসো, একটু বিশ্রাম নাও। ঠিক আছে, ঠিক আছে, ব্যস্ত হবার দরকার নেই। বৌমাকে কি বলছিলে, আমাকে একটু খুলে বলো দেখি। দেখো রমেন দাদা, আমার ছেলের পৈতে, তাই এই ফাল্গুন মাসের 10 তারিখ, তাই একটু যদি সাহায্য করেন। সবাইকে তো বলতে পারি না, কারণ অনেকে সাহায্যের কথা বললে কটূক্তি করেন। তাই নাকি? হ্যাঁ, তাই। আচ্ছা ঠাকুর, আমি একটা কথা বলি। আমি তোমার ছেলের পৈতে দিব, আর গ্রামের সমস্ত লোকজনকে নেমন্তন্ন করে খাওয়াবো। এতে কি তোমার আপত্তি আছে? না না দাদা, আপত্তি থাকবে কেন? বরং এই বিপদ থেকে আচ্ছা বাঁচালে। ভগবান তোমার মঙ্গল করুন। দেখো মাধুরী আর বৌমা, কাজটা কি আমি ঠিক করিনি? তোমরাই বলো তো। না বাবা, একজন গরিব ব্রাহ্মণকে এ দায় থেকে মুক্তি দিয়েছেন, এ তো খুবই আনন্দের বিষয়। এ খবরটা তোমার ছেলেকে বলে পাঠাবো বাবা। নিশ্চয় নিশ্চয়, পাঠাতে হবে বই কি। ও তো বোধহয় এই শনিবারই বাড়ি ফিরবে, তাই না বৌমা? হ্যাঁ বাবা, তবুও। আচ্ছা, তাই পাঠাও। ও খুব আনন্দ পাবে এ কথা শুনলে। তবে এসো ব্রাহ্মণ ঠাকুর। হ্যাঁ, তবে একটা কথা, তোমার যত আত্মীয় বন্ধু বান্ধব আছে সবাইকে নেমন্তন্ন করো, আর কোনো কিছুর কোনো ত্রুটি রাখবে না, এই বলে দিলুম। যা খরচ হবে সব আমি করব। 10ই ফাল্গুন পৈতে দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া কাজও শেষ। গ্রামের লোক, আত্মীয়, বন্ধু বান্ধব সবাই রমেন এবং তার ছেলে এবং পরিবারের প্রশংসা করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। দেখো ভূপেন, আমাদের রমেনের মতো মানুষ হয় না। শুধু কি রমেন, তার স্ত্রী, ছেলে, বৌমার কথা বলো। তার ছেলে হচ্ছে সত্যিই ভদ্র, এত বড় ইঞ্জিনিয়ার লোক, কোনো অহংকারই নেই। আর বৌমাটি যেন গুণে লক্ষ্মী।
সবই কপাল, এরকম ভাগ্য নিয়ে কজন জন্মায়। ঠিক বলেছো ভাইয়া। এদিকে রমেন তার ছেলে, স্ত্রী এবং বৌমাকে নিয়ে অনুষ্ঠানের বাকি কাজকর্মগুলো দেখে নিচ্ছিল। কিছুক্ষণ পর ব্রাহ্মণ ঠাকুর, এখন তাহলে আমরা আসি, কাজ তো প্রায় একরকমের শেষ। নিশ্চয়ই বাবা, এসো। ভগবান তোমাদের মঙ্গল করুন। তোমরা না থাকলে আমি যে কি করতাম, কিছুই হয়তো করতে পারতাম না। সবই তারই ইচ্ছা। এখন তাহলে আমরা আসি। যদি কিছু অসুবিধা হয় তাহলে খবর দিতে কিন্তু ভুলো না। এই বলে তারা বাড়ি চলে গেল। তাদের চলে যাওয়ার পর সাক্ষাৎ ভগবান যেন আমাদের এই কাজ উদ্ধার করে দিল। সত্যিই তাই। ভগবান তাদের মঙ্গল করুন।